দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি। একটা দর্শন চেষ্টার মামলা লিখে আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ। কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না, বা অনেক কষ্টেই আসছি। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি, কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে, তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব, বাকিটা হয়তো আপনারা পরে জানবেন। আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে, সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি। আমি টানা 4 দিন হসপিটালে ছিলাম। আমাকে অনেকে দেখতেও গেছিল, আমি অনেক অসুস্থ ছিলাম। আমি 25 তারিখ সকালবেলা 24 তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল। তখন আমি ওষুধ খেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছি। হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তা আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খুঁজে, ওনারা বিছনার চাদর উঠে 50 কোটি টাকা খুঁজে। যাই হোক, পরে আমাকে ওনারা নিয়ে গেল, তখন প্রায় রাত 2টা বাজে। নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো, আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যদি আমার মামাটা কালিয়াকোট থানায়, টঙ্গী পূর্ব থানায় যখন নিছে, যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করতো, তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রাখেন না, আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে, যাই হোক এই বিষয়ে বাদই দিই। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো, আমার আম্মু এমন একজন মানুষ, সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না। আমার বাবা জামাতে গেছে 4 মাসের জন্য, আমার মার পাশে কেউ ছিল না। আমার মা সবার দ্বারে দ্বারে ঘুরছে, কিভাবে আমার মেয়েকে বের করবো, কোন ইকুল ধরবো, কিভাবে কি করব। 3 দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে, গাজীপুরের আহ্বায়ক, অনেকেই আসছে, অপু ভাই, রাশেদ ভাই, রুদ্র ভাই, মহিন ভাই, মসিন ভাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে। ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক, উনি আবার রিমান্ড চায় আমার। উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। ম্যাজিস্ট্রেট যখন আয়োকে জিজ্ঞেস করে এজাহার নামা ছাড়া কি 1 নম্বর বিবাদীর বিপক্ষে কোনো প্রমাণ আছে, উনি আমার আয়ু বলে যে না, কোনো প্রমাণ নাই। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে। তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে, ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না। ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না, আমি একদমই অরাজনৈতিক। আমি অরাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন করছি, কখনো এনসিপিতেও ছিলাম না, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না। আমি শুধুমাত্র অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সবসময় দেশের জন্য। এতটুকু করার পরেও আমাকে 11 দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার ফ্যামিলির সাথে আমি 1 মিনিটের জন্য কথা বলতে পারতাম না, আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাইরে কি হইতেছে, আমার মা কার কাছে যাইতেছে কিচ্ছু জানি না। একদিন অনেক কষ্ট করে ওই স্যারের যেখানে একজন স্যার আছে, ওনার পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি। সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম, আম্মু এটা দুনিয়ার জাহান্নাম। তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব। অনেক অনেক কষ্ট, আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা 2-3 ঘন্টা 11 দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না। আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ। আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটা
কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি। যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলার সাংবাদিক, কিন্তু যখন আমার সাথে মামলায় এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমেই আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে। যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আপোষনামা, আমি ওনার বিরুদ্ধে একটা দর্শন চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণ আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে। আপোষনামা সাইন করে নেই, এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। ওই ফকিনের বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিনের বাচ্চা 50 কোটি টাকা, ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসলো, গুনতে পারবে 50 কোটি টাকা?